এদিকে আবারও সুখবর পেল শেখ হাসিনা। শেখ হাসিনাকে নিয়ে মুখ খুলল স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। কপাল খুলতে পারে আওয়ামী লীগ দলটির। শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলে ঘোষণা দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2024-এর দখল সন্ত্রাসের মাস্টার মাইন্ড মাহফুজ আলম মুখ খুললেই তার মুখ থেকে ভয়ঙ্কর কিছু ছাড়া শান্তির কোনো কিছু শোনা যায় না। তিনি আবারও মানুষকে ভয় দেখাতে শুরু করেছেন যে দেশের পরিস্থিতি নাকি আরো খারাপ হতে যাচ্ছে। এত কিছু বলার পরেও আবারও ইসি জেদ ধরেছে এবং জেদাজেদি করছে কাদের সাথে? যারা জেদাজেদির বাংলাদেশ পরিচালনা করছে সেই 2024-এর আগস্টের পর থেকে, এবং তাদের জেদে সবকিছু আদায় করে নিচ্ছে। হঠাৎ করে সরকার বেঁকে বসেছে। এই অবাধ্য ছেলেদের জেদ আর মেনে নেওয়া হবে না। পাকিস্তানের অন্যতম শীর্ষ জেনারেল, যাকে পাকিস্তানের যে শাসন কাঠামো রয়েছে সেক্ষেত্রে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ধরা হয়, এবং সেখানকার যিনি তাদের যেটা যৌথ বাহিনী, সেই যৌথ বাহিনীর প্রধান হিসেবেই ভদ্রলোকের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তো দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন, এবং যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। এদিকে আবারও সুখবর পেল শেখ হাসিনা। শেখ হাসিনাকে নিয়ে মুখ খুলল স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। কপাল খুলতে পারে আওয়ামী লীগ দলটির। শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলে ঘোষণা দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। A short time ago, the U.S. military carried out massive precision strikes. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এবং এই কথার সর্বশেষ উদাহরণ হলেন শেখ হাসিনাকে নাকি পুনরায় প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চান স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট। 2024-এর দখল সন্ত্রাসের মাস্টার মাইন্ড মাহফুজ আলম মুখ খুললেই তার মুখ থেকে ভয়ঙ্কর কিছু ছাড়া শান্তির কোনো কিছু শোনা যায় না। তিনি আবারও মানুষকে ভয় দেখাতে শুরু করেছেন যে দেশের পরিস্থিতি নাকি আরো খারাপ হতে যাচ্ছে। আর কত খারাপ হবে মাহফুজ বলেন তো? আর কত খারাপ হলে আপনাদের মনে হবে যে বাংলাদেশের পরিস্থিতি সত্যি খারাপ? চলুন এই খারাপ পরিস্থিতি নিয়ে আপনাদেরকে আরো বিস্তারিত বলি। এখন পুলিশের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে 11 জন মানুষ খুন হচ্ছে দেশে। এটা অবশ্য পুলিশের স্বীকারোক্তি, প্রকৃত সংখ্যা তো আরো ভয়ঙ্কর। তাহলে দেশের অবস্থা আরো খারাপ হলে তখন কতজন মানুষ খুন হবে প্রতিদিন মাহফুজ সাহেব বলেন তো? কারা করছে সব খুন খারাপি, আর কাদেরকে খুন করা হচ্ছে সবই মাহফুজ আলম জানেন, কারণ তিনি দেশের তথ্য উপদেষ্টার দায়িত্বে আছেন। তার কাছে সকল তথ্য রয়েছে, আর তথ্যের ভিত্তিতেই তিনি মানুষকে ভয় দেখাচ্ছেন পরিস্থিতি নাকি আরো খারাপ হবে। তাহলে তিনি জেনে শুনে দেশের পরিস্থিতি আরো খারাপ হতে দিচ্ছেন কেন? কারণ তাতেই মাহফুজ আলমদের লাভ। আরো কিছুদিন বেশি ক্ষমতা ভোগ করা যাবে। এমনিতে তো ভোটে জিতে গণতান্ত্রিক পথে কোনোদিন তারা ক্ষমতায় যেতে পারবে না। তাদের ওই সন্ত্রাসী কায়দায় একটি ক্ষমতাসীন সরকারকে উৎখাত করে তারপর ক্ষমতা দখল করেই ক্ষমতায় যেতে হবে। এখন দেখা যাচ্ছে তারা সেটাই করছে। রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে ভয়, সন্দেহ, বিশৃঙ্খলা ঢুকিয়ে দিয়েছে। পুলিশ অসহায়, প্রশাসন দিগ্ভ্রান্ত, মানুষ আতঙ্কিত। মাহফুজ আলমরা বলছে পরিস্থিতি খারাপ হবে, কিন্তু কেউ প্রশ্ন করছে না এই পরিস্থিতি কে তৈরি করেছে, এই খারাপ পরিস্থিতির দায় কার? ধর্মের নামে রাজনীতি, রাজনীতির নামে প্রতিশোধ, এই দুটো জিনিস এখন একে অপরের হাত ধরে দেশে মৃত্যু আর ধ্বংস নামাচ্ছে। মাজারে হামলা হচ্ছে, সুফিদের উপর আক্রমণ হচ্ছে, আবার কেউ বলছে মসজিদ কমিটি বদল হচ্ছে। সবকিছু এমন ভাবে সাজানো যেন ধর্মই এখন রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেয়, আর রাজনীতি দাঁড়িয়ে আছে ধর্মীয় উগ্রতার একটা ছাতির নিচে। আন্তর্জাতিকভাবে দেশ এখন এক বিপজ্জনক অবস্থায়। ইউরোপের দেশ পর্তুগাল, সেখানে রাস্তায় রাস্তায় শোভা পাচ্ছে পোস্টার, বিলবোর্ড যে দিস ইজ নট বাংলাদেশ, মানে এই দেশটা বাংলাদেশ হতে দেওয়া যাবে না। বাংলাদেশ যা হয়েছে পর্তুগালকে বাংলাদেশ বানানো যাবে না। যেন বাংলাদেশকে একটা ভয়ঙ্কর চরমপন্থী উগ্রপন্থী রাষ্ট্র হিসাবে এই পর্তুগাল দেখছে। পর্তুগালের এই স্লোগান তাদের নির্বাচনী প্রচারণার মূল বার্তা। ভাবুন তো, একটা দেশের নাম ব্যবহার হচ্ছে অপমানের প্রতীক হিসাবে। আপনার আমার বাংলাদেশ, যে দেশটাকে আমরা ভালোবাসি। কারণ মাহফুজ আলমদের মতো মানুষরা দেশকে এমন এক চেহারা দিয়েছে যেখানে উগ্রবাদ, জঙ্গিবাদী এখন বাংলাদেশের মূল ব্র্যান্ডিং স্লোগান। ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা সব জায়গায় বাংলাদেশি নাগরিকদের নিয়ে সন্দেহ বাড়ছে, ভিসা জটিল হচ্ছে, কতগুলো দেশে ভিসা বাতিল করে দিচ্ছে বাংলাদেশিদের, চাকরির সুযোগ কমছে, কেউ আর বাংলাদেশি পাসপোর্টকে নিরাপদ মনে করছে না। এই চিত্রের মূল কেন্দ্রে দাঁড়িয়ে আছেন তথাকথিত তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, যিনি মানুষকে আশ্বস্ত করার বদলে ভয় দেখাচ্ছেন। এখন বলছেন সংঘাত আসছে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যুক্ত হলে আরো নাকি পরিস্থিতি খারাপ হবে। প্রশ্ন হলো, আপনি উপদেষ্টা হয়ে কি করছেন এই খারাপ ঠেকাতে? আপনি তো দেশের তথ্য এবং গণমাধ্যম নীতির চালক, আপনার হাতে মানুষের বিশ্বাস গড়ার দায়িত্ব, অথচ আপনি নিজেই গড়ছেন সব ভেঙে পড়বে। তাহলে এই বক্তব্যের উদ্দেশ্য কি? মানুষকে প্রস্তুত করা নাকি মানুষকে ভীত করা? বলার অপেক্ষা রাখে না। মাহফুজ আলমরা এই ভয়কে পুঁজি করে টিকে আছেন। যত ভয়, যত বিশৃঙ্খলা, ততই তাদের রাজনীতির শক্তি। তারা জানে শান্ত দেশে মানুষ গণতন্ত্র চায়, কিন্তু ভীত দেশের মানুষ নিরাপত্তা চায়। আর সেই নিরাপত্তার অজুহাতেই তারা জনগণের স্বাধীনতা কেড়ে নেয়, তথ্য বন্ধ করে, মত প্রকাশকে রুদ্ধ করে এবং ক্ষমতাকে আঁকড়ে ধরে। একে রাজনীতি বলে না, একে বলে রাষ্ট্র দখল। অন্যদিকে দেশের নিরাপত্তা বাহিনীও এখন বিভ্রান্ত।
রেল স্টেশনে অস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার হচ্ছে, বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি। সেনাবাহিনী অভিযান চালাচ্ছে রাজধানীর বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায়, কিন্তু কোনো অভিযুক্ত নেই, কোনো স্বচ্ছতা নেই। সবাই জানে এই অস্ত্র কারা আনছে, কারা ব্যবহার করবে, তবু কেউ মুখ খুলছে না, কারণ ক্ষমতার আসনে যারা বসে আছে সেই চক্রের ভেতরেই এসব কর্মকাণ্ডের শেকড়। তারা প্রশিক্ষণ দিচ্ছে এখন হাজার হাজার নেতাকর্মীকে। অস্ত্রের প্রশিক্ষণ কেন? মানে বলা হয়ে থাকে একটি জাতি তখনই বিপদে পড়ে যখন তার শত্রু বাইরে নয় ভেতরে থাকে। বাংলাদেশে এখন সেই অবস্থায় পড়েছে। দেশের মানুষ দিশেহারা, কারণ শাসক আর সন্ত্রাসী দুটো মুখ এখন একই। মাহফুজ আলমের মতো লোকেরা একদিকে নিজেদের তার একটা তথ্য উপদেষ্টার পরিচয় আছে, আর তিনি আবার ভয় দেখিয়ে জনমত নিয়ন্ত্রণ করছেন। তারা ধর্মকে হাতিয়ার বানিয়ে রাজনীতি চালায় আর ধর্মের নামে হুমকি দেখিয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করে। যেখানে রাষ্ট্রের উচিত ছিল মানুষকে নিরাপত্তা দেওয়া, সেখানে আজ রাষ্ট্র ভয় ছড়াচ্ছে। মাহফুজ আলমের মুখ থেকেই সেই ভয় শোনা যাচ্ছে পরিস্থিতি খারাপ হবে। কিন্তু আসল ভয় হচ্ছে এই কথাটা সত্যি করে তোলার জন্যই যেন তারা কাজ করছে, কারণ যত খারাপ হবে তত বেশি ক্ষমতা কুক্ষিগত করে রাখা যাবে। বাংলাদেশে এর চেয়ে খারাপ পরিস্থিতি স্বাধীনতা পরবর্তীকালে কোনো সরকারের আমলেই হয়নি, যা করে দেখিয়েছেন এই অবৈধ ক্ষমতা দখলকারী সন্ত্রাসী মাহফুজ আলমরা। তারা দেশটাকে নিয়ে এমন ছেলে খেলা খেলছেন যে কোনো মুহূর্তে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রের অফিসিয়াল প্ল্যাকার্ড ধরিয়ে দেবে মাহফুজ আলমদেরই বিদেশি প্রভুরা। ইতিমধ্যেই বিদেশিরা বলছে বাংলাদেশের ক্ষমতা চলে গেছে মাহফুজ আলমদের মতো ধর্মীয় সন্ত্রাসীদের হাতে। তারা দেশটা চালাতে তো পারছেই না, উল্টো ক্ষমতায় বসে তারা বয়ান দিচ্ছে দেশের পরিস্থিতি আরো খারাপ হতে যাচ্ছে। মজার ব্যাপার হলো, নিজে একটি ভয়ঙ্কর জঙ্গি সংগঠনের জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হয়ে তিনি আবার ভয় দেখাচ্ছেন যে এই ভয়াবহতার সঙ্গে যদি ধর্মীয় উগ্রবাদ যুক্ত হয় তাহলে পরিস্থিতি নাকি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ভাবা যায় না, ধর্মের তলোয়ারে বাংলাদেশ নামের গাছটির গোড়াটা কেটে কেমন দাঁত কেলিয়ে এই মাস্টার মাইন্ড পরিস্থিতি আরো খারাপ হওয়ার কথা বলছেন। আর কত খারাপ হবে দেশের পরিস্থিতি মাস্টার মাইন্ড? দেশটাকে তো আপনার মতো সন্ত্রাসীরাই দখল করে রেখেছেন। আপনাদের হাত থেকে মুক্ত না হলে দেশের সামনে তো কোনো ভবিষ্যৎ নেই, বরং সেটা স্বীকার করুন। আপনারা স্বীকার করে এবার যান, অনেক হয়েছে। আপনারা ভালো থাকুন। এত কিছু বলার পরেও আবারও ইসি জেদ ধরেছে এবং জেদাজেদি করছে কাদের সাথে? যারা জেদাজেদির বাংলাদেশ পরিচালনা করছে সেই 2024 আগস্টের পর থেকে, এবং তাদের জেদে সবকিছু আদায় করে নিচ্ছে। হঠাৎ করে সরকার বেঁকে বসেছে, এই অবাধ্য ছেলেদের জেদ আর মেনে নেওয়া হবে না। এদেরকে এখন নিয়ম শৃঙ্খলা, গেজেট, সংবিধান কি আছে আইনে, এ সব কিছু মানতে হবে। আর ওরা যা চাইবে তার উল্টো পথে চলে গেজেট সহ সবকিছু পরিচালনা করা হবে। এই পুরো বিষয়টা যে একটা পরিকল্পিত নাটক আর পরিকল্পিত ঘাপলা, তা বুঝতে অসুবিধা হয় না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি শেষ পর্যন্ত কোন নির্বাচনী প্রতীক নিয়ে নির্বাচনে যায় সে বিষয়ে আপনার বিশেষ কোনো আগ্রহ না থাকলেও এতদিনে এটা বুঝতে নিশ্চয়ই আপনার আমার কারোই অসুবিধা হচ্ছে না যে তাদের পছন্দের নির্বাচনী প্রতীক শাপলা, এই শাপলা নিয়ে অকারণেই এত বড় ঘাপলা তৈরি করা হচ্ছে না। এর পেছনে বিশেষ কোনো পক্ষের গূঢ় গভীরতম উদ্দেশ্য থাকতেই হবে। দেখেন, হাসনাত আব্দুল্লাহ সহ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সরাসরি বলেছেন যে তাদেরকে শাপলা প্রতীক দিতে আপত্তি নাকি সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর। তারা বলছে একটা বিশেষ সংস্থা, বিশেষ গোয়েন্দা সংস্থা তাদেরকে এই প্রতীক দিতে চায় না। তাই নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশন আসলে একেবারেই স্বাধীন নয়, এই গোয়েন্দা সংস্থার এক রকমের হাতের পুতুল, তাদের পক্ষে তাদেরকে শাপলা দেওয়া সম্ভব হচ্ছে না। ভুলে গেলে চলে না যে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই পরিচালিত হয় প্রধান উপদেষ্টা সরকার প্রধানের দফতর থেকে, যে কারণে ডিজিএফআই এর সকল কুকীর্তিকে হাসিনার আমলে শেখ হাসিনার সরাসরি নির্দেশিত এবং শেখ হাসিনার পরিচালিত কুকীর্তি হিসেবে চিহ্নিত করে ইউনূস সরকার। তাহলে বুঝতে অসুবিধা হয় না, মানে 1+1=2, 2+2=4 সেরকম করেই মিলিয়ে নেওয়া যায় যে তার মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই পরিচালিত নাটকের অংশ হিসেবে এই শাপলা প্রতীক জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে দেওয়া হচ্ছে না বলে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা সহ একেবারে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে এসে ঘোষণা দিচ্ছেন। আজকে আবারও নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে কিছুতেই তারা শাপলা প্রতীক জাতীয় নাগরিক পার্টিকে দিতে পারছে না এবং এখন তারা তাদের ইচ্ছামতো একটা প্রতীক নির্ধারণ করে জাতীয় নাগরিক পার্টিকে দিয়ে দেবে। মনে রাখতে হবে যে জাতীয় নাগরিক পার্টি এই প্রতীক পছন্দ করতে না পারার কারণে এখন পর্যন্ত কিন্তু নিবন্ধন পায় নাই। তাহলে বলেন তো মূল উদ্দেশ্য কি? মূল এই ঘাপলার কারণটা কি? ঘাপলার মূল কারণ নির্বাচনটা পেছানো। মানে যেই দলটি 2024 জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দিয়ে হাসিনা সরকারের পতন ঘটালো এবং এই নির্বাচনের প্রেক্ষিত তৈরি করলো, সেই দলটির এখন যে অবস্থাই হোক, যত অপ্রাসঙ্গিকই তারা রাজনীতিতে হয়ে পড়ুক না কেন, এই দলের নেতৃবৃন্দ বা এই দলটির অংশগ্রহণ ছাড়া যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না এবং
বিএনপি জামায়াতের পাশাপাশি এই দলটিকেই যে ইউনূস সরকার সহ সকলে মানে বাংলাদেশের তৃতীয় প্রধানতম দল হিসেবে এখন চিহ্নিত করে ফেলেছেন, সেটা তো বুঝতে বাকি থাকে না। তাহলে তাদের ছাড়া নির্বাচন হবে কি করে? ভাবুন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির এখন পর্যন্ত নিবন্ধনই হয়নি, কারণ তারা প্রতীক পছন্দ করে উঠতে পারেনি। এবছরের জুন মাসে তারা বলে দিয়েছিল তাদের পছন্দের প্রতীক হচ্ছে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা। তার সঙ্গে তখন কিন্তু তারা কলম আর মোবাইলকেও তাদের পছন্দের প্রতীক হিসেবে বলে নিবন্ধনের আবেদন দাখিল করেছিল নির্বাচন কমিশনে। কি একটা অদ্ভুত ঘটনা যে মাহমুদুর রহমান মান্নার যে নাগরিক ঐক্য, যাদেরকে নির্বাচন কমিশন কেটলি প্রতীক দিয়ে 2024-এর সেপ্টেম্বরে নিবন্ধন দিয়ে দিয়েছিলেন, তারা ঠিক এনসিপি শাপলা চাওয়ার 3 দিন আগে নির্বাচন কমিশনে বলে যে তাদেরও যাতে কেটলি প্রতীকটা বদলে দিয়ে শাপলা প্রতীক দেওয়া হয়। এর 3 দিন পর এনসিপি 3টা অপশন দিয়ে, কলম, মোবাইল আর শাপলা, এই 3টা অপশন দিয়ে নিবন্ধনের আবেদন দাখিল করেই বলে দিয়েছিল তাদের প্রথম পছন্দ শাপলা। ভাবেন, এনসিপি হচ্ছে সেই দল যেই দল ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেছে বলে, মানে তখন তো তাদের দল ছিল না, কিন্তু তারা 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের নেতা। ডক্টর ইউনূস নিজ মুখে বলেছেন তারা উনার নিয়োগকর্তা। তারা চেয়েছিল বলে কোনো সাংবিধানিক ভিত্তি নাই, সংবিধানে কোনো নিয়ম নাই, তবু ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে গেছে। তারা চেয়েছিল বলে ডক্টর মোহাম্মদ ইউনূস প্যারিসের হাসপাতালে শুয়েছিলেন, সেখান থেকে উঠে এসে সরাসরি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে গেলেন। আর এত বড় উপদেষ্টা পরিষদ, তার এত এত বিশেষ সহকারী, মানে বিরাট সরকার সাজিয়ে বসলেন। এই হাসনাত সার্জিসরা এক কথায় ডেডলাইন দিয়ে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের বদলে ফেলেছেন, হাইকোর্ট বিভাগের বিচারপতিদের বদলে ফেলেছেন, ডিসি এসপি সহ প্রশাসনের সর্বত্র তাদের ইচ্ছামতো পদ পদায়ন করেছেন। সেই হাসনাত আব্দুল্লাহ সার্জিসরা, সেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি, নাহিদ ইসলামরা, তারা শাপলা প্রতীক চেয়েছেন। সেই শাপলা তাদের কিছুতেই দেওয়া যাবে না। আর নাহিদ ইসলামরা ঘোষণা দিচ্ছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলমরা গলা ফুলিয়ে বলছেন শাপলা না পেলে ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবেন না তারা। কাজেই শাপলা নিয়ে ঘাপলা কেন সেটা পরিষ্কার। শাপলা নিয়ে ঘাপলা যাতে এই ঘাপলার সময় নষ্ট হতেই থাকে এবং এই ঘাপলার জেরে শেষ পর্যন্ত ফেব্রুয়ারির নির্বাচনটাই ভেস্তে যায়। এছাড়া এই সমীকরণের আর কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না। যখন জুন মাসে এনসিপি প্রথম বলল শাপলা তাদের পছন্দ, তখন ফেসবুকে একদল হারেরে করে বললেন যে শাপলা প্রতীক দেওয়া যায় না, কারণ শাপলা প্রতীক জাতীয় প্রতীকের অংশ। মানে যাদের ইচ্ছায় সব হচ্ছে, মানে তারা গিয়ে মে মাসে গিয়ে যমুনার সামনে দাঁড়াচ্ছেন তো আওয়ামী লীগ দল নিষিদ্ধ হয়ে যাচ্ছে, সকল কিছু হচ্ছে যখন তাদের ইচ্ছায়, তখন জুন মাসে তারা এটা চাওয়া মাত্র একদল জাতীয় প্রতীকের উদাহরণ দেওয়া শুরু করলেন। কিন্তু তখনই এনসিপি সার্জিস আলম নিজ মুখে বলে দিয়েছিলেন যে শাপলা যেমন জাতীয় প্রতীকের অংশ, তেমনি তো ধানের শীষ জাতীয় প্রতীকের অংশ। কাজে শাপলা নিয়ে যদি তারা নির্বাচন করতে না পারেন, তাহলে ধানের শীষ নিয়েও তারা নির্বাচন করতে পারবেন না, ধানের শীষ নিয়েও বিএনপি নির্বাচন করতে পারবে না। মানে মনে করে দেখুন, আমাদের জাতীয় প্রতীকটা ভাসমান শাপলা, দুপাশে ধানের শীষ, আর 3টা পাট পাতা আছে, 2টো তারা আছে। কাজে এগুলো সবই তো জাতীয় প্রতীকের অংশ। ধানের শীষ যদি নির্বাচনী প্রতীক হতে পারে, তাহলে কেন শাপলা হতে পারবে না? এই যুক্তি তখন তারা দিল। আর তখন তো নির্বাচন কমিশন খুব ভয়ে থাকে জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে। মে মাসে এক দফা যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এই নির্বাচন কমিশন তাদের দাবির মুখেই পুনর্গঠিত হয়েছিল সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির এই নির্বাচন কমিশনকে তারা বলল যে এটা বিএনপি জামাত তাদের ইচ্ছামতো লোকজনকে নিয়োগ দিয়ে গঠন করেছে, এরা নিরপেক্ষ না, এদেরকে পুনর্গঠন করতে হবে। এই দাবি নিয়ে মে মাসে যখন নির্বাচন কমিশনের সামনে তারা ব্যানার নিয়ে দাঁড়ালো, তখন এই প্রধান নির্বাচন কমিশনার ভয়ে কয়েকদিন নির্বাচন কমিশন অফিসেই আসেন নাই। কারণ সময়গুলো ভাবুন, মানে আগের সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে জুতার মালা পরানো হচ্ছে, তার বাড়ির সামনে চর চাপড় মারা হচ্ছে, এর মধ্যে পুলিশ কোনোভাবে উদ্ধার করে নিয়ে গিয়ে হত্যা মামলা দিচ্ছে। এই তো চলছে বাংলাদেশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পাকিস্তানের অন্যতম শীর্ষ জেনারেল, যাকে পাকিস্তানের যে শাসন কাঠামো রয়েছে সেক্ষেত্রে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ধরা হয়, এবং সেখানকার যিনি তাদের যেটা যৌথ বাহিনী, সেই যৌথ বাহিনীর প্রধান হিসেবেই ভদ্রলোকের পরিচিতি রয়েছে। এবং তিনি বাংলাদেশ সফর করেছেন, এবং সফরের বিস্তারিত বিষয় সম্পর্কে আমার কোনো জানার তেমন আগ্রহ নেই। কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে তার বৈঠক, সেই বৈঠকের সময় তার ছবি, এবং সবার শেষে যখন ফটো সেশন, সেই ফটো সেশনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে খুশির জোয়ারে ভাসছেন এবং যেভাবে হাসি মুখে ছবি তুলেছেন, তার মুখভঙ্গি দেখলে বা তার মুখে হাসির ফোয়ারা দেখলে আপনার মনে হতে পারে যেন পূর্ণিমার চাঁদ তার মুখমণ্ডলে ধরা দিয়েছেন। এমনি তিনি নানা রকম সমস্যার মধ্যে আছেন, বন্ধুহীন অবস্থায় আছেন, এবং চারিদিক থেকে নানা রকম গল্প গুজব, কেচ্ছা কাহিনী, নানা রকম
যাকে বলা হয় থ্রেট, প্রেডিকশন, সেফ এক্সিটের বিভিন্ন রকম কথাবার্তা নানা কিছু বলে এই প্রবীণ মানুষটির জীবন যখন তছনছ করে দেওয়া হচ্ছে, ঠিক সেই সময়টাতে পাকিস্তানের এরকম একজন গুরুত্বপূর্ণ জেনারেলের বাংলাদেশের সফর নিঃসন্দেহে খুবই তাৎপর্যপূর্ণ। তিনি প্রধান উপদেষ্টার সামনে বসেছিলেন খুবই দৃঢ়তার সঙ্গে, এবং নর্মালি প্রধান উপদেষ্টা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার সামনে তিনি যেভাবে বসবেন ওইভাবে না বসে তার হাতে যে লাঠিটি শোভা পাচ্ছিল, মানে আপনারা জানেন যে সেনাবাহিনীতে একটা নির্দিষ্ট মানে পদ পদবিতে পৌঁছানোর পর তাদের হাতে একটা লাঠি দেওয়া হয়, সামরিক লাঠি। এটা মানে তাদের একটা অর্নামেন্ট, কিন্তু এই অর্নামেন্টটা তারা সব জায়গায় নিয়ে যান না অধীনস্থ, বিকজ তারা যখন সিনিয়র কারোর সঙ্গে দেখা করেন তখন এই লাঠি দূরে থাকে, কখনো বগলে থাকে। কিন্তু এই ভদ্রলোক যখন আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছিলেন তখন সেই লাঠিটি তার হাঁটুর উপরে ছিল বা রানের উপরে ছিল। এটা খুবই দৃষ্টিকটু, বাংলাদেশের জন্য অমর্যাদাকর, এবং এটা কোনো প্রোটোকলের মধ্যে পড়ে না, কোনো অবস্থাতেই প্রোটোকলের মধ্যে পড়ে না। যেখানে তার সঙ্গে দেখা করার জন্য আমাদের সালাউদ্দিন সাহেব, আমাদের মির্জা ফখরুল সাহেব, ওনাদের মতো মানুষের গলায় সিকিউরিটি পাস ঝুলিয়ে তারপরে তার সঙ্গে দেখা করতে হয়। এবং ছবিতে যখন যাকে বলা হয় আমরা সালাউদ্দিন সাহেবকে দেখি প্রধান উপদেষ্টার পাশে, তখন প্রধান উপদেষ্টাকে ওইভাবে কখনোই হাসতে দেখিনি যেভাবে পাকিস্তানি জেনারেলের সঙ্গে তিনি হেসেছেন। আর এইভাবে লাঠি নিয়ে বসে মানে কোনো সামরিক জেনারেল বিশ্বের অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বা সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন আমি বাপু এখন পর্যন্ত দেখিনি। এটা কেন বাংলাদেশে ঘটলো? যদি এই পুরো বিষয়টি সরকারের পক্ষ থেকে বলা হয় একটু শান্তি পাবো, সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয় একটু শান্তি পাবো। এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে গিয়ে আমাদের জেনারেল ওয়াকার, উনিও তো একজন ফুল জেনারেল, 4 স্টার জেনারেল, ওনারও তো একটা লাঠি আছে, উনি তো সেই লাঠিটা নিয়ে কখনো সেটা প্রদর্শন করেননি। কিংবা জেনারেল আসিফ মুনির, মানে ওনার বস জেনারেল না, উনি এখন ফিল্ড মার্শাল, পৃথিবীতে একমাত্র ফিল্ড মার্শাল, পাকিস্তানের যিনি সেনাপ্রধান, পৃথিবীর এই মুহূর্তে একমাত্র সার্ভিং ফিল্ড মার্শাল। উনি তো সৌদি আরব গেলেন, মোহাম্মদ বিন সালমানের সাথে বসলেন, মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে বসলেন, আরো অনেকের সঙ্গে ওনার বৈঠক, কই ওনার হাতে কোনো লাঠি দেখলাম না। তো সেক্ষেত্রে ওনার বাহিনীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি মানে আসিফ মুনির, ফিল্ড মার্শাল আসিফ মুনির প্রথম ব্যক্তি, আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এই জেনারেল যিনি বাংলাদেশে আসছেন, আমি তার নামটা স্মরণই করতে চাই না। তো উনি একটা লাঠি নিয়ে আমাদের সেই প্রধান উপদেষ্টার সামনে বসেছেন, ভাগ্য ভালো ক্রস লেগ করেননি, পায়ের উপর পাতলে বসেননি। এটা আমাদেরকে ভীষণ রকমভাবে ইজ্জত করেছেন বা আমাদের সম্মান রক্ষা করেছেন। যদি লাঠিটা ওইভাবে পায়ের উপর রেখে পায়ের উপর পাতলে তিনি বসতেন, বিশ্বাস করেন কি যে অপমান হতাম, আল্লাহ কিছুটা হলো রক্ষা করেছেন। তো যাই হোক, এই যে ভদ্রলোক, তার মুখে কোনো হাসি ছিল না, অ্যাজ ইট ইজ তিনি কমান্ডে আছেন এবং কিছু একটা বলার চেষ্টা করছেন। সেটা ইতিবাচক নেতিবাচক যা কিছু হোক না কেন, মানে মনে হলো যে তার চেহারার মধ্যে একটা যাকে বলা হয় প্রভুত্ব ফুটে উঠেছে। লাইক 1971 বা 60-এর দশকে যখন আমরা পাকিস্তানের কলোনি ছিলাম, তখন এরকম কোনো জেনারেল যদি আসতেন, কোর কমান্ডার আসতেন, আমাদের রাজনীতিবিদদের সাথে বসতে গিয়ে তারা যে এরকম একটা ভাব নিতেন, তার সাথে একটা বেশি ভাবসাব আসলে এই ভদ্রলোকের মানে আচরণে ফুটে উঠেছে। তার ক্যাপ থেকে শুরু করে তার পোশাক, তার সামরিক পোশাক, তার হাতের লাঠি, তার বসার ভঙ্গি, সবকিছু মিলিয়ে মানে একটা অসাধারণ যাকে বলা হয় অভিব্যক্তি ফুটে উঠেছে। এবং বাংলাদেশকে যে তারা এই মুহূর্তে কি মনে করছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি মনে করছেন, এটা আল্লাহ জানেন আর তারা জানেন, আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন। কিন্তু আমার বাইরে থেকে সাধারণ পাবলিক যা দেখেছি, বিশেষ করে আমার মতো বোকাশোকা মানুষ, আমার আসলে এই জিনিসগুলো ভালো লাগেনি। ইদানিং পাকিস্তান বিভিন্ন কারণে সারা দুনিয়াতে আলোচিত। প্রথম কারণ হলো পাকিস্তান আর্মি যেভাবে ওই রাষ্ট্রটি জন্ম হওয়ার পর থেকে ওই রাষ্ট্রের উপর যে আধিপত্য বিস্তার করে আসছে, এমনতরভাবে কোনো আর্মি কমপ্লিটলি সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে পুরো একটি রাষ্ট্রের উপরে দীর্ঘকালীন এরকম আধিপত্য বিস্তার করেছে আমি কখনো এরকম পাইনি। একজন স্বৈরশাসক, হয়তো দেখা গেল পিনোশে, বা ধরুন স্পেনের ফ্রাঙ্কো, কিংবা ধরুন হোসনি মোবারক, যারা আর্মি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, বা মিশরের বর্তমান সিসি, যারা দীর্ঘদিন ধরে ক্ষমতা আছেন, ইন্দোনেশিয়াতে সৌহার্দ্য ছিলেন। কিন্তু এই ধরনের স্বৈরশাসকদের ক্ষমতা চলে যাওয়ার পরেই সামরিক বাহিনীর কর্তৃত্ব কিন্তু থাকেনি। কিন্তু পাকিস্তান
যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের মধ্যে একেবারে শুরু থেকে কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুর পর থেকে এই বাহিনীর আধিপত্য, এটি ছিল একেবারে 90 ডিগ্রি, যাকে বলা হয় গলনাঙ্কে। কিন্তু 1957 সনে যখন তারা ক্ষমতা নিয়ে নিল, এরপর থেকে আইয়ুব খানের জমানা থেকে একদম আজ পর্যন্ত পাকিস্তানের সব কিছুই সামরিক বাহিনী চালাচ্ছে। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।